আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো ফিজিক্সের ট্রিক্স অ্যান্ড টিপস। অর্থাৎ এখানে আমি মূলত ফিজিক্সের কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে কি দেখব? ফিজিক্সের ট্রিক্স অ্যান্ড টিপস। একটি বস্তুকে এইচ উচ্চতার একটি স্থান থেকে ফেলে দেওয়া হলো। একই সাথে অপর একটি বস্তুকে ভি বেগে খাড়া উপরে নিচের দিক থেকে নিক্ষেপ করা হলো। তাহলে সেক্ষেত্রে বস্তু দুটি t=h/v সময় পর মিলিত হবে। অর্থাৎ এই দুটি বস্তু t=h/v সময় পরে একে অপরের সাথে মিলিত হবে এবং তার সাথে ভূমি থেকে h-g/2 h/v² উচ্চতায় মিলিত হবে। এরকম অনেক সময় থাকে, আমাদের বলতে পারে যে কত উচ্চতায় মিলিত হবে এবং কত সময় পরে মিলিত হবে, এটা বের করতে বলে। এরকম কোশ্চেন যখন থাকে যে এইচ উচ্চতার একটি স্থান থেকে ফেলে দেওয়া হলো একটি বস্তুকে এবং একই সময়ে একটি বস্তুকে ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, সেক্ষেত্রে আমাদের সময় কত সময় পরে মিলিত হবে সেটা বের করতে বলতে পারে এবং কত উচ্চতায় মিলিত হবে সেটা বের করতে বলতে পারে। তাহলে আমরা এখন দেখি যে কি এরকম যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। তো কি বলছে, 49 মিটার উচ্চতা থেকে একটি বস্তু নিচে ফেলে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তু 24.5 মিটার পার সেকেন্ড বেগে, এখানে মিটার পার সেকেন্ড হবে, বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তু দুটি কখন এবং কোথায় মিলিত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা এখন আমরা তো জানি যে দুইটা সূত্র কি কি, একটা t=h/v আর একটা h মানে কত উচ্চতায় মিলিত হবে, আমরা ওটা যদি h ড্যাশ ধরে নেই বা যে কোনো একটা কিছু ধরে নেই, x ধরে নেই, তাহলে কি হবে, x বা h ড্যাশ h-g/2 h/v²। তাহলে আমরা সেই সূত্রটা যদি এখানে বসিয়ে দিই, যেহেতু আমাদের সব কিছু দেওয়া আছে, এখানে h উচ্চতা, টোটাল উচ্চতা দেওয়া আছে 49 মিটার এবং v দেওয়া আছে 24.5 মিটার পার, এখানে পার সেকেন্ড হবে মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা বসে দিলে টিটা পেয়ে যাব। আর আমাদের এখানে যখন উচ্চতা বের করতে বলবে তখন আমরা এইচ মাইনাস, যেহেতু জি এর মান আমাদের জানা আছে 9.8 আর টোটাল উচ্চতাটা আমাদের জানাই আছে এবং ভি এর মানটাও আমাদের জানা আছে, তাহলে আমরা এই দুইটা মান বসে দিলে আমাদের টি এর মানটাও পেয়ে যাচ্ছি, এইচ এর মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ইজিলি শর্টকাট টেকনিকটা ইউজ করে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি, যেটা আমরা যখন ইলাবোরেটলি ব্যাখ্যা আকারে করব তখন অনেক বড় হবে। এটা আমরা শর্টকাট টেকনিক দিয়ে অ্যাপ্লাই করে ইজিলি করতে পারতেছি, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাচ্ছে। আবার আমরা যদি এখানে আমরা দেখতে চাচ্ছি যে কি টি এর মানটা যখন পেয়ে যাচ্ছে তখন ইজিলি আমরা s=half/g² ইউজ করে আমরা উচ্চতাটা বের করতে পারি। তখন h-s যদি বিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের মাটি থেকে কত উচ্চতায় তারা মিলিত হয়েছে সেটা আমাদের বের হয়ে যায়। এটা আমাদের, আর এইচ তাহলে টিটা পেলে আর এইচটা আমাদের এইভাবে মুখস্থ রাখতে হচ্ছে না, যেহেতু এই সূত্রটা একটু কঠিন, সেহেতু তোমরা t=h/v এটা মনে রাখলেই ইজিলি s=half/g², যেহেতু এটা সবাই জানে s=half/g² উপরে থেকে ফেলে দেওয়া হলে s=half/g², সেখানে কি আদিবেগ শূন্য, s সমান কি ut মাইনাস half/g² হবে, ut প্লাস half/g² হবে, যেহেতু ফেলে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ইউ এর মান যেহেতু জিরো, মানে আদিবেগ তো শূন্য তখন যখন ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে half/g² ডিরেক্ট বসে আমরা এখান থেকে কত উচ্চতায় নিচে মিলিত, মানে উপরে থেকে কত নিচে মিলিত হয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের উচ্চতাটা বের করতে বলছে যে ভূমি থেকে কত উচ্চতায়, তাই সেক্ষেত্রে আমরা তাহলে কি করবো, h-s করবো, তাহলে আমরা কি পাবো, ভূমি থেকে উচ্চতাটা পেয়ে যাবো, তাহলে 29.4 মিটার। তাহলে আরেকটা টেকনিক দেখি আমরা, যে গুলি ও গাছের গুড়ি বা তক্তা সংক্রান্ত যে ম্যাথগুলো আসে আমাদের, দেখি সেটা কি। যদি একটি বুলেট গাছের গুড়ির ভিতরে ডি দূরত্ব যাওয়ার পর বেগ অর্ধেক হারায়, অর্থাৎ 50% বেগটা 50% হয়ে যায় বা 50% বেগ হারায়, অর্থাৎ 50% অর্ধেক বেগ হওয়া মানে কি 50% বেগ হারা হয়েছে অথবা 50% তার বেগ আছে, এরকম হতে পারে। তবে বুলেটটি আর যতটুকু প্রবেশ করবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা দেখি যে বুলেটের আদি বেগ ভি হলে এবং ডি দূরত্বে যাওয়ার পর বেগ v/n হলে আমরা বলতে পারি যে যতটুকু গাছের ভেতরে দিয়ে যেতে পারবে বা যাবে সেটা হলো কি d/n² - 1। এটা আমাদের সেই শর্টকাট সূত্রটা, d/n² - 1। আর এখানে n আমাদের কি হবে সেটা আমরা দেখে নেই।
তাহলে 1/n = আমরা লিখবো হলো 50% বা 40% বা 30% যে পরিমাণ তার অবশিষ্ট বেগ আছে সেইটা হবে আমাদের এখানে 1/n = অবশিষ্ট। এটা মূলত 1/n = অবশিষ্ট যে বেগটা কত পার্সেন্ট অবশিষ্ট বেগ আছে সেটা আমাদের এইটা। তাহলে আমাদের যেহেতু 50% অর্ধেক হারাইছে তাহলে অবশিষ্ট আছে কত 50%, তাহলে 1/n = 50%, তাহলে n = কত হবে 1/2। তাহলে n এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কি যে যদি d এর মানটা এখন দেওয়া থাকে, যদি এখানে d এর মানটা 3 দিত তাহলে আমাদের কি হতো d/3, 3/3 অর্থাৎ কি 1 মিটার। তাহলে সে অর্ধেক বেগ হারানোর পরে আরো কতটুকু প্রবেশ করতো 1 মিটার প্রবেশ করতো, যতক্ষণ যদি d এর মানটা আমাদের 3 মিটার দেওয়া থাকতো। সে বলতো যে একটি বুলেট গাছের গুড়ির ভিতরে 3 মিটার দূরত্ব যাবার পরে বেগ অর্ধেক হারায়, সেক্ষেত্রে আমাদের বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে, তাহলে 3/3 তাহলে আমাদের কত হতো 1 মিটার। তাহলে ডি এর মানটা আমাদের ওখানে দেওয়া থাকবে কোশ্চিনে, আমরা জাস্ট কত আর পার্সেন্টেজটাও দিয়ে দেবে কত পার্সেন্ট বেগ হারাইছে, সেটা থেকে আমরা অবশিষ্ট কতটুকু আছে সেটা বের করে নিয়ে সেটা 1/n সমান ওটা লিখে আমরা n এর মানটা বের করে নিয়ে এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তারপর আরও এরকম প্রবলেম আছে যে একইভাবে যদি 40% হ্রাস পায়, মানে 40% বেগ হারায়, তাহলে আমাদের অবশিষ্ট বেগ কতটুকু, যেটা আমি বললাম আগে যে এটা কিন্তু আমাদের অবশিষ্ট বেগ 50%, যেটা আমাদের কিন্তু অর্ধেক হারানো বেগটা 1/n সমান হারানো বেগ ধরলে কিন্তু আমাদের ম্যাথটা করতে কি হবে, ভুল হবে। তাহলে আমাদের কি করতে হবে 100 - 40, মানে যেটা অবশিষ্ট আছে সেই বেগটা নিতে হবে আমাদের। তাহলে 1/n = 60%, তাহলে আমাদের কত আসলো 1/n = 3/5, অর্থাৎ n = 5/3। তাহলে যতটুকু গাছের ভিতরে দিয়ে যেতে পারবে বা প্রবেশ করবে সেটা হলো d/5/3 - 1। তাহলে আমাদের কত হলো 9d/16। তাহলে এখানে d এর মানটা যদি দিয়ে দেয় তাহলে আমাদের দূরত্বটা যদি দেওয়া থাকে, মানে কতটুকু প্রবেশ করার পরে তার বেগ কতটুকু হারাইছে সেটা যদি দেওয়া থাকে, ডিটা দেওয়া থাকে, তাহলে আমাদের এখানে ইজিলি আমরা সেটা ডি এর মান বসিয়ে এই অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে আমরা এই শর্টকাট টেকনিকগুলো কোথায় অ্যাপ্লাই করবো? এগুলো আমরা মূলত নৈর্ব্যক্তিক করার ক্ষেত্রে বা ভার্সিটি পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায় এগুলো ইউজ করে থাকবো। আর বোর্ডের এক্সামে আমরা সাধারণত এগুলো কি ল্যাবরেটরি বা ব্যাখ্যা আকারে আমরা এই ম্যাথগুলো সলভ করব। তাহলে আমাদের এখানে আমরা এখন দেখব বিট সংক্রান্ত কিছু সমস্যা। আচ্ছা, সুরশলাকার বিট বাড়া কমা এরকম কিছু প্রবলেম আমরা দেখব। এখানে কি বলা আছে, এ ও বি দুটি সুরশলাকা, এ এর কম্পাঙ্ক 412 হার্জ এবং এ ও বি এর একত্রে শব্দায়িত করলে সেকেন্ডে 4টি বিট উৎপন্ন হয়। এ এর বাহুকে ঘষে দিলে যদি বিট বাড়ে তবে বি এর কম্পাঙ্ক কত হবে? তাহলে আমাদের এটা কি, এটা আমাদের দেয়া আছে এ এর কম্পাঙ্ক 412 হার্জ, এটা আমাদের দেয়াই আছে, তাহলে আমাদের জানা এটা কি আমাদের জানা মান, আর বিটা কি আমাদের অজানা মান। তাহলে আমরা এখানে খেয়াল করি যে এটা কোনটার সাথে ম্যাচ করে, আমাদের এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা কোনটার সাথে ম্যাচ করে। তাহলে জানা সুরশলাকার বাহুর ভর বাড়িয়ে দিলে মম লাগিয়ে দিলে বিট বাড়ে। এগুলো মূলত আমাদের এরকম অনেক প্রবলেম দেওয়া থাকবে যেগুলোর সাথে আমাদের এগুলো ম্যাচ করবে। যেমন দেখো আমাদের এই যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে সেটা কোনটার সাথে ম্যাচ করে, 3 নাম্বারের সাথে। দেখো কি হবে, যে এখানে বলা আছে জানা এ বাহুকে ঘষে দিলে যদি বিট বাড়ে, তাহলে এ বাহু তো আমাদের জানা, কারণ কি এ বাহুর কম্পাঙ্ক দেওয়াই আছে কত 412 হার্জ। তাহলে আমাদের জানা সুরশলাকার বাহুর ভর কি হয়েছে, আমাদের কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এ বাহুর ভর ঘষে দিলে মানে কি, অথবা কমিয়ে দিলে বা ঘষে দিলে যদি বিট বাড়ে, তাহলে আমাদের কি এ বাহু জানা ছিল, তার মান জানা ছিল এবং তাকে ঘষে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, বিট বাড়ছে। এরকম অনেক প্রবলেম এরকম থাকতে পারে যে আমাদের জানা সুরশলাকার বাহুর ভর বাড়িয়ে দিলে মম লাগিয়ে দিলে বিট বাড়ে, আবার জানা সুরশলাকার বাহুর ভর বাড়িয়ে দিলে মম লাগিয়ে দিলে বিট কমে। আবার আমরা যেটা দেখলাম 3 নাম্বারটা বা 4 নাম্বার থাকতে পারে এরকম, জানা সুরশলাকায় বাহুর ভর কমিয়ে দিলে বাহুকে ঘষে দিলে বিট কমে। আবার এরকম থাকতে পারে, অজানার ক্ষেত্রেও থাকতে পারে যে অজানা সুরশলাকায় বাহুর ভর বাড়িয়ে দিলে মম লাগিয়ে দিলে বিট বাড়ে। এরকম অজানার ক্ষেত্রে আরো যে ইয়েগুলো আছে এরকম থাকতে পারে, কোশ্চিনে থাকতে পারে, সেগুলো আমাদের এখানে ম্যাচ করার মানে এটা এরকম হতে পারে কোশ্চিনগুলো, সেটা আমরা এখানে দিয়েছি। এখন পরে এই ম্যাথগুলো আমরা দেখবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করবো। আর n = f - f2, অর্থাৎ যেটা বড় হবে সেটা থেকে আমরা ছোটটা বিয়োগ দেবো। এটাই আমাদের কি বিটের সূত্র, অর্থাৎ কতটা বিট আছে অবশ্যই সেটা আমরা কি একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে বের করব। একটা কম্পাঙ্ক থেকে অপর কম্পাঙ্ক, অর্থাৎ বড় কম্পাঙ্ক যেটা সেটা থেকে আমরা ছোটটা বিয়োগ দেবো, দিয়ে আমাদের বিটের মানটা আমরা বের করতে পারবো। তাহলে দেখি আমরা প্রবলেম দেখি যে এ ও বি দিয়ে যে প্রবলেমটা এর আগে আমরা দেখলাম যে এ ও বি দুটি শলাকা, এর কম্পাঙ্ক 412 এ ও বি কে একত্রে শব্দায়িত করলে সেকেন্ডে 4টি বিট উৎপন্ন হয়। এ এর বাহুকে ঘষে দিলে যদি বিট বাড়ে তবে বি এর কম্পাঙ্ক কত। সেগুলো আমরা ইজিলি কিভাবে সলভ করা যায় সেগুলো আমরা দেখি, চিত্রের মাধ্যমে আমরা মূলত এগুলো সলভ করার চেষ্টা করব।
তাহলে আমরা দেখি এখানে যে আমাদের মূলত প্রথম চিত্রটা যেটা দেওয়া আছে সেটা এরকম হতে পারে যে আমাদের এ এ হলো আমাদের রেফারেন্স ফ্রেম, রেফারেন্স লাইন যেটা, কারণ কি আমাদের এর মানটা দেওয়া আছে এফ এ, মানে এফ এর কম্পাঙ্ক দেওয়া আছে, এর কম্পাঙ্ক কি দেওয়া আছে, এফ এ সমান কি 412 হার্টজ। আর বি এর কম্পাঙ্ক আমাদের কি হতে পারে, একটা হতে পারে যেহেতু বলা আছে 4টি বিট উৎপন্ন হয়, তাহলে 4টা বিট যোগও হতে পারে বিয়োগও হতে পারে, অর্থাৎ 416 হার্টজও হতে পারে আমাদের কম্পাঙ্ক, অথবা 408 হার্টজ হতে পারে, যে কোনো একটা হতে পারে দুইটার মধ্যে। তাহলে এখন কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। সেটা কি হবে, যে আমরা এখানে দেখি যে আমাদের এখানে বলে দিছে যে এর বাহুকে ঘষে দিলে বিট বাড়ে। তাহলে এর বাহুকে যদি ঘষা হয়, ঘষলে আমাদের কি হয়, এর রেফারেন্স আগে ছিল, রেফারেন্স যে লাইনটা ছিল সেটা হলো 412 হার্টজ। তাহলে যেহেতু ঘষা হয়েছে, ঘষলে আমাদের কি, আমরা কি জানি যে ঘষলে কোনো জিনিসকে ঘষা হলে সেটা পাতলা হয়, পাতলা হলে তার কি হয়, কম্পাঙ্ক বেড়ে যায়। তাহলে এফ এটা আগে ছিল 412, এখন এখন তাহলে কি 412 থেকে একটু বেড়ে গেছে, তাহলে এফ এটা আমাদের, যেহেতু আমরা এখানে বলেই দিচ্ছি যে কম্পাঙ্ক উপরে দিয়ে কি বাড়তিছে, তাহলে এফ এটা কি একটু বেশি হবে। সেজন্য আমরা একটা রেফারেন্সের লাইনটা ছিল সেটা একটু উপরে দিলাম, উপরে টেনে দিলাম, অর্থাৎ 412 থেকে এফ এটা, এফ এ ওয়ান যেটা দিলাম এটা হলো কি এফ এ থেকে একটু বেশি। আবার একইভাবে তাহলে আমরা দেখি যে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ বিটা কি ছিল, এফ বি যেখানে ছিল সেখানেই আমাদের লাইনটা আছে, আর এফ বি 408 হার্জের জন্য যেটা ছিল সেই লাইনটা সেখানেই আছে। তাহলে আমরা এখানে দেখি যে কোনটার ক্ষেত্রে বিটটা বেশি হয়েছে। তাহলে যেহেতু প্রথমটার ক্ষেত্রে এখানে কি ডিফারেন্স ফোর ছিল, কিন্তু আমাদের বলে দিচ্ছে কি ডিফারেন্স প্রথমে ছিল 4, পরে কি হয়েছে বিট বেড়ে গেছে। তাহলে বিট বাড়ছে কোথায়, আমাদের প্রথম এখানে কি এফ এ ওয়ান আর এফ বি, এই দুটার মধ্যে ডিফারেন্স কত, আমাদের ডিফারেন্সটা কত, কি হয়েছে, কমে গেছে, ডিফারেন্স কমে গেছে। অর্থাৎ আমাদের ডিফারেন্সটাই মূলত আমাদের বিট কমা বাড়া হিসাবে আমরা এখানে গণ্য করব। তাহলে এখানে কি বিট কমে গেছে, আর আমাদের এফ এ ওয়ান আর এফ বি যেটা নিচেরটা 208, সেটার ক্ষেত্রে আমাদের কি হয়েছে, বিটটা বেড়ে গেছে। তাহলে আমরা কি বলবো, যে অবশ্যই আমাদের অ্যান্সারটা হবে, যে যেহেতু আমাদের বিট বাড়ার কথা এখানে বলা আছে, তাহলে আমাদের অ্যান্সারটি কি হবে, 408 হার্জ। এখানে কি হবে, 408 হবে, এখানে 208 দেওয়া হয়েছে ভুল করে, তো আমাদের 408 হার্জ হবে অবশ্যই। তাহলে আমাদের কি হবে, সেটা আমরা এন ইজ ইকুয়াল টু এফ এ মাইনাস এফ বি করে বের করবো, যে এফ এ বায়াদ এফ বি, অর্থাৎ এফ এ থেকে এফ বিটা বিয়োগ হতে পারে, অথবা এফ বি থেকে এফ এটা বিয়োগ হতে পারে। তাহলে যেহেতু আমাদের এফ বিটা বের করতে বলছে, তার মানে কি আমাদের এফ বিটা বের হবে, এফ এ এখানে মাইনাস হবে অথবা প্লাস হতে পারে। যেহেতু আমাদের কি 412 থেকে আমাদের কম, সেহেতু আমরা এটা কি দেবো, বিয়োগ দিয়ে দেবো। যেহেতু আমরা এটা কি এই চিত্র থেকে আমরা বুঝতেই পারতেছি, সেটা আমরা এভাবে ম্যাথ করার সময় এভাবে করতে, বোর্ডের ম্যাথ বা যে কোনো ম্যাথ এইভাবে আমরা এন ইজিক্যাল টু এফ এ মাইনাস এফ বি দিয়ে করে সলভ করব। কিন্তু চিত্রটা আমাদের কি বোঝার সুবিধার্থে আমরা এটা এঁকে নেব, এঁকে নিলে আমরা নৈবেদিকটাও ইজিলি সলভ করতে পারতেছি, আবার এখানে ম্যাথ করার সময়ও আমরা এটা এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করতে পারতেছি, দুইটাই একসাথে হয়ে যাচ্ছে। তাহলে 412 - 4 মানে 408, আমরা তো জানি যে কি হবে, বিয়োগ হবে, ওই জন্য আমরা কি করে দিলাম, এফ এ থেকে এনটা বিয়োগ দিয়ে দিলাম, মানে বিটটা বিয়োগ দিলাম, যেহেতু আমরা এটাকে কি এখান থেকে বুঝতে পারতেছি যে কোথায় বিট বেড়ে গেছে, সেটা হলো 200 এফ বি 408-এর ক্ষেত্রে। আর এফ বি 416 যেটা, সেটা কি হয়েছে, এফ এ ওয়ানের ক্ষেত্রে আমাদের এই দুটোর তুলনায় আমাদের কি হয়েছে, তুলনা করলে দেখা যাচ্ছে বিট কমে গেছে, আর এখানে কি বিট বেড়ে গেছে, অর্থাৎ আমাদের অবশ্যই 408 হার্জ হবে। এখানে কি হবে, 408 হার্জটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি, এ ও বি দুটি শীর্ষলাকা, এর কম্পাঙ্ক 400 হার্জ, বি এ ও বি কে একত্রে শব্দায়িত করলে বিট উৎপন্ন হয় 5টি। বি এর বাহুর ভর বাড়িয়ে দিলে বিট কমে বিট বেড়ে যায়, বি এর কম্পাঙ্ক কত। অথবা এরকম হতে পারে, বি বাহুকে ঘষে দিলে, এখানে কি দেওয়া হয়েছিল, ভর বাড়িয়ে দেওয়া হয়েছিল, এখানে কি বি বাহুকে ঘষে দিলে বা বি বাহুর ভর কমিয়ে দিলে বিট কমে অবলিক বাড়ে। তাহলে আমাদের 4টা এরকম এখানে ম্যাথ আছে, আমরা বলতে পারি এখানে 4টা ম্যাথ আছে, 4 ধরনের সলিউশন আসবে আমাদের এখান থেকে। তাহলে প্রথম সলিউশনটা আমরা আগে দেখে নিই, সেটা কি, যে প্রথম ম্যাথ এখানে প্রথমটার ক্ষেত্রে, যে এ ও বি দুই শোষক এর কম্পাঙ্ক 400 হার্জ, এর কম্পাঙ্ক আমাদের রেফারেন্স, সেটা যেটার কম্পাঙ্ক কত, 400 হার্জ, রেফারেন্স লাইন। তারপরে আমাদের কি আসবে, আমাদের আসবে হলো কি, এ ও বি কে একত্রে সর্বদিত করলে বিট উৎপন্ন হয় 5টি বিট উৎপন্ন হয়, যেটা এন এর মান 5টি। বি এর বাহু ভর বাড়িয়ে দিলে, বি এর বাহুর ভর যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, অবশ্যই এফ বি যেটা ছিল আমাদের, তাহলে কি এফ বি
যেহেতু আমাদের এফবি কে এবার নিয়ে কাহিনী করা হয়েছে, তার কারণ কি এখানে বলা আছে অজানা অজানা বাহু অজানা যে কম্পাঙ্কটা ছিল সেটার বাহুর ভর কি করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে কি এফবি আমাদের, আমরা জানি কি যে আমাদের প্রথমে যেটা হবে সেটা হলো এফ এর একটা রেফারেন্স লাইন হবে, তারপরে এফবি হবে, এফবি হবে, কারণ এফবিটা 405ও হতে পারে, অবশ্য আবার 395ও হতে পারে। সেটা আমরা কি হবে এখন বের করে দেখবো যে কিভাবে সেটা বের করা যায়। তাহলে এফবি যেহেতু ভর বাড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে কি এফবি ওয়ান যেটা হবে সেটা অবশ্যই এফবি 405 হার্টজ অপেক্ষা কি হবে, কম হবে। আবার এক্ষেত্রেও কি হবে, 395 যেটা ছিল সেটা থেকে আমার এফবি ওয়ানটা কি হবে, কম হবে। কারণ কি আমাদের এটা কি করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা কি এটা এফবি ওয়ানটা নিচে নিচে আবার এঁকে দিলাম। তারপরে আমাদের এখন দেখি যে কোথায় বিট বাড়ে কোথায় বিট কমে। তাহলে আমরা দেখি যে আমাদের প্রথমে বলা আছে বি এর ভর বাড়িয়ে দিলে বিট কমে। তাহলে বিট কোথায় কমছে, তাহলে আমরা দেখি এফ বি ওয়ান আর এফ এ তো রেফারেন্স লাইন, এটা সবসময় এই বরাবরই থাকবে। তাহলে এফ বি ওয়ান আর এফ এ এটার মাঝখানে আমাদের কি বিটটা কম হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের 405 হাজারটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা আমাদের কি বিট কমে দেওয়ার জন্য। আর বিট যখন বেড়ে গেছে তখন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কত হবে, 395 হার্স। কারণ কি 400 হার্স তো আমাদের দেয়া আছে, সেটা হলো এর রেফারেন্স। আর এফ বি ওয়ানটা আমাদের কি হয়েছে যে ভর বাড়ানোর কারণে কমে গেছে, এফ বি ওয়ান সেটা হলো। তাহলে আমাদের পূর্বে কত ছিল এফ বিটা, সেটা হলো 395 হার্স। তাহলে বিট আমরা এখন এখানে যেহেতু বলে দিচ্ছে বিট বেড়ে যায়, তাহলে বিট বেড়ে গেলে আমাদের এইটা হচ্ছে আমাদের দেখবো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বিট বেড়ে গেছে, ডিফারেন্সটা বেশি, আর এখানে কি ডিফারেন্সটা কম। তাহলে আমাদের দুইটা অ্যান্সার একসাথেই হয়ে গেল। তাহলে আমরা সেই অ্যান্সারটা কীভাবে বের করবো, এখানে দেখতে পাচ্ছি এন ইজিক্যাল টু এফ এ বাদ এফ বি, অর্থাৎ এফ এ থেকে এফ বি বিয়োগ হতে পারে অথবা এফ বি থেকে এফ এ বিয়োগ হতে পারে। তাহলে আমরা এফ বি সমান এফ এ, যেহেতু আমরা জানি আমাদের এফ এর সাথে আমাদের কি হবে, এনটা যোগ হবে, কারণ কি 400 থেকে 405 হার্জ হবে, এটা আমরা সাথে এটা আগেই বের করে নিয়েছি যে এটা 405 হার্জ হবে। তাহলে আমরা জাস্ট এখানে 400 এনটা এখানে কি যোগ দিয়ে দেবো, 400+5 405 হার্জ। সেটা আমরা এখন বোর্ডে যখন ম্যাথ করবো তখন এইভাবে করব। আর যখন আমরা এই নৈবেদিক টৈবেদিক করবো তখন এগুলো টেনে 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 তো আমরা দেখবোই যে অ্যান্সারটা কত হবে, সেটা অবশ্যই আমরা বোর্ডের ক্ষেত্রেও করবো অবশ্য। আর কি আমরা যখন এমনি নৈবেদিক করবো তখনও করবো। আর বোর্ডে যখন ইলাবোরেটলি করা হবে তখন এখানে সূত্রটা বসে দিয়ে আমরা সেই ম্যাথটা সলভ করবো। এটা আমরা একটা সাইড নোটে এটা এঁকে সেটা আমরা দেখতে পারি যে আসলে অ্যান্সারটা কত হয়। কিন্তু এমনি সাধারণভাবে এটা বের করা একটু টাফ, সেহেতু আমরা এটা এই চিত্রের সাহায্যে ইজিলি সেটা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের যখন এটা কি হলো, এন ইজিক্যাল টু যখন আমাদের বিট বাড়ে তখন কি হবে, 395 হার্জ। তাহলে আমরা ইজিলি এফ এ থেকে সেটা কি 400 থেকে আমরা 5, যেহেতু আমরা জানি বিট এর মান হলো 5টি, এনটা বাদ দিয়ে দিলাম, তাহলে 395 হার্জ আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন পরেরটার ক্ষেত্রে যে বি বাহুকে ঘষে দিলে বিট কমে অবলিক বাড়ে। বি বাহুকে যদি ঘষে দেওয়া হয় তাহলে কি হয়, তাহলে বি বাহুতে যেহেতু আগে কি হয়েছে, ভর বাড়ানো হয়েছে বা ভর লাগানো হয়েছে, তাহলে আমার এফ বি ওয়ানটা এফ বি থেকে এফ বি ওয়ানটা ছোটো ছিল, কম্পাঙ্কটা কম ছিল। তাহলে এক্ষেত্রে কি হয়, এফ বি ওয়ানটা আমাদের এফ বি থেকে বেশি হবে, কারণ কি এটা ঘষে দেওয়া হয়েছে। তাহলে কি আমাদের বোঝা যাচ্ছে যে ঘষে দিলে কি পাতলা হয়, পাতলা হলে কি কম্পাঙ্ক বেড়ে যাবে। তাহলে এফ বি ওয়ানটা আমরা কি বুঝলাম যে এখানে একটু ভুল হয়েছে, যেটা সেটা হলো এফ বিটা হবে 405 হার্জ, আর এফ বি ওয়ান যেটা এফ বি ওয়ানটা হবে কি 405 হার্জ অপেক্ষা বেশি। আর আমাদের এখানেও সেই একই ভুলটা হয়েছে, সেটা কি এফ বিটা হবে 395 হার্জ আর এফ বি ওয়ানটা হবে কি 395 অপেক্ষা বেশি। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে তোমরা সেটা বুঝে নিও যে অবশ্যই এখানে একটু টাইপিং মিস্টেক আছে। সেটা আমি অবশ্যই যখন ভিডিও ডিসক্রিপশনে এই লেকচারটা দেবো তো সেখানে আমি এটা কারেকশন করে দেবো। তোমরা স্লাইডের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে তোমরা সেটা কারেকশনটা দেখতে পারবা। তাহলে আমরা এখানে দেখি যে একটু ভুল আছে, ওটা তোমরা বুঝে নাও। তাহলে আমি দেখি যে কি বিট বাড়ে কোনটার ক্ষেত্রে, যে এফ বি আমাদের, তাহলে এফ বি ওয়ানটা 405 অপেক্ষা বেশি, যেহেতু এটা আমি বলছি ভুল হয়েছে, তাহলে আমাদের বিটটা এখানে কি হবে, বেড়ে গেছে। আর বিটটা কমছে কোথায়, এই রেফারেন্স লাইন থেকে আমাদের এফ বি ওয়ান যেহেতু উপরে উঠে গেছে এফ বি থেকে, মানে 395 অপেক্ষা এটা বেশি, তাহলে আমাদের এখানে কি বিট কমে গেছে। তার মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের বিট কমে যাওয়ার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা অবশ্যই হবে কত, 395 হার্জ। সেটা আমরা এখন এই যে এটার ক্ষেত্রে বলতে পারি যে এইভাবে বের করা যায়। মানে এখানে যেটা বলা আছে এন ইজিক্যাল টু এফ এ বাদ এফ বি অফ এফ বি ইজিক্যাল টু এফ এ মাইনাস এন, এটা 395 হার্জ। আর উপরের যখন বিট বাড়ে তখন কোনটা, এটা দিয়ে আমরা সেটা সলভ করতে পারি, এন ইজিক্যাল টু এফ এ বাদ এফ বি, অর্থাৎ এফ বি ইজিক্যাল টু এফ এ প্লাস এন, এটা। তাহলে আমরা ইজিলি সেটা দেখতে পাচ্ছি যে বিট বারের ক্ষেত্রে 405 হার্জ, অর্থাৎ এফ বিটা হবে 405 হার্জ, আর এখানের এফ বিটা হবে 395 হার্জ, অর্থাৎ এফ বি ওয়ানটা আমাদের অবশ্যই 395 হার্জ অপেক্ষা বেশি হবে। এখানে একটু মিস্টেকের কারণে আমাদের এখানে একটু ভুল হয়েছে। তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি, এ ও বি দুটি সুশলা এওতে শোধিত করলে
6টি বিট উৎপন্ন হয়। এ এর কম্পাঙ্ক 412 হার্জ। এর রেফারেন্স যেটা আমাদের সবসময় দেওয়াই থাকে, বি বাহুর ভর বাড়িয়ে দিয়ে শব্দায়িত করলে পুনরায় 6টি বিট উৎপন্ন হয়। পুনরায় কি 6টি বিট উৎপন্ন হয়। তাহলে বি এর কম্পাঙ্ক কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি যে আমরা যেটা রেফারেন্স লাইন সেটা থেকে আমরা এফবি এই উপরের লাইনটাও হতে পারে অথবা নিচের লাইনটা, অর্থাৎ 518 হার্জ হতে পারে অথবা 506 হার্জ, এবং কোনটা হবে সেটা আমরা বের করি। তাহলে আমরা দেখি যে আমাদের যেহেতু আমাদের কি হয়েছে এখানে, ভর বাড়িয়ে দেওয়া হয়েছে। ভর বাড়িয়ে দিলে আমরা কি জানি, ভর বাড়িয়ে দিলে এফ বি যেটা ছিল, যেটা আমি আর আগে বললাম যে ওখানে একটু মিস্টেক ছিল, যার কারণে আমরা এখানে দেখো যে আমাদের কি ছিল যে এফ বি ওয়ানটা আমি 405 হার্জ লিখলাম, আসলে এফ বিটা হবে 405 হার্জ আর এফ বি ওয়ানটা হবে 405 হবে বেশি, যেটা আমরা এখানে ঠিকভাবে এখানে লিখতে পারছি। অন্য ম্যাথের ক্ষেত্রে দেখো এফ বিটা কত 518 হার্জ, আর এফ বি ওয়ান যেটা সেটা আমাদের কি এফ বি অপেক্ষা কি হবে, কম হবে, যেহেতু ভর বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এফ বি ওয়ানটা কি এফ বি অপেক্ষা কম হবে। আর এখানেও কি নিচেরটাও সেই একই, যে এফ বি ওয়ানটা এফ বি অপেক্ষা 506 হার্জ অপেক্ষা কম হবে। তাহলে আমরা দেখি যে কোথায় বিট সমান, মানে আমাদের কোথায় 6টা বিটই উৎপন্ন হয়েছে। দেখা যাচ্ছে এক্ষেত্রেও বিট কমে গেছে এফ বি ওয়ান থেকে এফ এ, এখানে যেহেতু আমরা ভর বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে কি বিট কমে, আবার এক্ষেত্রে কি বিট বাড়ে। কিন্তু আমাদের কি বলছে, আমাদের বলছে হলো উভয় ক্ষেত্রে একই পরিমাণ বিট উৎপন্ন হয়, অর্থাৎ উভয় ক্ষেত্রে 6টি বিটই উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি যে এরকম হতে পারে যে কাহিনীটা, যে এফ বি আগে ছিল 518, তারপরে ধীরে ধীরে কমতে কমতে আমাদের হলো 512, তারপরে আবার কমতে কমতে আমাদের কত হলো 506, অর্থাৎ আমাদের তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে এখানে 6 করে। তাহলে আমরা বলতে পারি অবশ্যই সেটা ছিল কত 518, সেখান থেকে আমাদের 6 বিট ডিফারেন্স করে আমাদের একবার হলো সেটা 512 হওয়াতে সেখানে আমাদের বিট উৎপন্ন হয়েছে 6টি। আবার যখন সেটা নিচে আরও কমতে কমতে বিটটা কত হয়েছে, ভর বাড়ানো হচ্ছে, প্রথমে কি আমরা 518 ছিল, ভর বাড়াইছি কত 512, সেক্ষেত্রে আমাদের বিট কত বিট উৎপন্ন হলো, বোঝাই যাচ্ছে যে আমাদের 6টা বিট 512 হলো। 512 হওয়ার পরেও আমরা আবার কি ভর বাড়াইতেই আসছি, বাড়াতে বাড়াতে আবার কত হইলো 506, সেক্ষেত্রে আমাদের বিট কত হলো 6টা, কারণ কি 512 মাইনাস 506, তাহলে আমাদের 6টা বিট উৎপন্ন হচ্ছে। আবার 518 মাইনাস 512, সেক্ষেত্রে আমাদের 6টা বিট উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অবশ্যই সেটা কত ছিল 512 যোগ 6, অর্থাৎ 518 ছিল। 518 থেকে আমাদের 512 হলো, ভর বাড়াতে বাড়াতে, অর্থাৎ কম্পাঙ্ক কমতে কমতে 512 হলো, আবার ভর বাড়াইছি বাড়াতে বাড়াতে আমাদের কত হলো 506 হইলো। তাহলে আমাদের ডিফারেন্সটা কত করে হলো 6 করে। তাহলে আমরা ইজিলি সেটা এখানে বুঝতে পারতেছি, অর্থাৎ আমাদের এই চিত্রটা আমাদের জাস্ট আমরা দেখলাম যে কি বিটটা কমতেওছে না বিটটা বাড়তেওছে না, আমাদের বিটটা সেম আছে। তাহলে আমরা সেটাই চিত্র থেকে দেখলাম। আর এটা হলো তার মেইন চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6টা করে বিটের ডিফারেন্স আছে। তাহলে আমরা এফ বি সমান কি করবো, এফ এ প্লাস এন, অর্থাৎ 512 যোগ 6 অর্থাৎ 518 হার্জ। তাহলে আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম দেখি, যে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র থেকে বলছে যে বর্তনীর মূল প্রবাহ কত এবং 1 ওহম ও 5 ওহম রোধের মধ্যে দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা বের করতে বলছে। তো এটা মূলত আমাদের কি একটা আমরা বলতে পারি এটা আরসি সার্কিট। আরসি সার্কিট রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স উভয় দেওয়া আছে এখানে। তো আরসি সার্কিট তোমরা ওইভাবে আর মনে রাখার দরকার নেই যে আরসি সার্কিট আমি এমনি বললাম। তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে যেহেতু এখানে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের এই ম্যাথটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা বলতে পারি। এই ম্যাথগুলো আমাদের মাঝে মধ্যে আমাদের কিসে আসে, আমাদের অ্যাডমিশন আসে, তারপরে তোমার বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসতে পারে অ্যাডমিশনের, অর্থাৎ বুয়েট সুয়েট এগুলো এক্সামে আসে, অথবা ভার্সিটি যে কোনো এক্সামে এরকম টাইপের ম্যাথ আসতে পারে। তাহলে আমরা দেখি এটা কীভাবে সলভ করা যায়। যেহেতু ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স আছে, তার মধ্যে আমাদের কারেন্ট ফলো হচ্ছে, যদি আমরা জানি যে কি, যেটা আমরা দেখবো এখন যে আমরা জানি যে ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট ফলো করলে সেটা কি ওপেন সার্কিটে হয়ে যায়। সেটা আমরা এখন দেখি কীভাবে সেটা ওপেন সার্কিট হয় সেটা দেখবো আমরা। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি কি আইসি ইজিক্যাল টু ডিকিউ বাই ডিটি। এটা আমাদের কি একটা যেহেতু এটা কি পরিবর্তনশীল একটা ক্যাপাসিটরটা কি চার্জের পরিবর্তনশীল, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রকাশ করি আইসি। আর যেহেতু ক্যাপাসিটরের মধ্যে আমাদের কি চার্জ জমা হয় ধীরে ধীরে, ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে আমরা সেটা লিখতে পারি যে আইসি ইকুয়াল ডিকিউ বাই ডিটি। তাহলে ডি বাই এটা আমাদের অবশ্য জানা ইকুয়েশনও হতে পারে যে আমরা কি আই ইকুয়াল টু কিউ বাই টি সেটা জানি। তাহলে আমরা ক্ষুদ্র একটা যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে লিখি সেটা ডি কিউ বাই ডিটি আকারে লিখতে পারি। তাহলে এইভাবে আমরা যদি লিখি ডি বাই ডিটি ইন্টু কিউ এর মান আমরা জানি কি সিভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কি কিউ ইকুয়াল টু কত সিভি, তাহলে ডি বাই ডিটি ইন্টু সিভি, তাহলে সি ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে আমরা সিটা সামনে নিলাম আর ডিভি বাই ডিটি নিলাম, কী জন্য নিলাম সেটা আমরা এখন দেখি।
যে আসলে আমরা যে এটা ভোল্টেজ সোর্সটা আছে এটা কি একটা কনস্ট্যান্ট মান, এখানে কোনো পরিবর্তনশীল ভোল্টেজ সোর্স নেওয়া হয়নি, অর্থাৎ এখানে এসি নেওয়া হয়নি, এসি তো পরিবর্তনশীল, তার ক্রমাগত 50 হার্টজ, কিন্তু এটা কি পরিবর্তনশীল না, এটা কনস্ট্যান্ট মান। তাহলে আমরা কি বলতে পারি ডিভি বাই ডিটি করলে আমাদের এটা কি হবে, যেহেতু কনস্ট্যান্ট মান তাহলে আমাদের এটা কি হবে, জিরো হয়ে যাবে। কনস্ট্যান্ট মানকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, জিরো, তাহলে আইসি ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখানে আইসি ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট ফ্লোটা হবে সেটা শূন্য, তাহলে আমাদের কি বলতে পারি, এটা কি একটা ওপেন সার্কিট। অর্থাৎ আমরা যেটা প্রথমেই বলেছি যে ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট ফ্লো হয় না, অর্থাৎ এখানে আমাদের সেটা কি শূন্য, অর্থাৎ তাহলে এটা ওপেন সার্কিট। অ্যাট দ্য পজিশন অফ ক্যাপাসিটর ইট ইজ ওপেন সার্কিট। এটা আমরা আরও ব্যাখ্যা আকারে বলতে পারি, সেটা হলো এখানে দেখি যে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে। তাহলে যখন আমাদের ক্যাপাসিটরটা চার্জিত হওয়া শুরু করবে তখন এখানে প্রথমে প্লাস চার্জগুলো এখানে যাবে, না নেগেটিভ চার্জগুলো এখানে যাবে। যে এখানে চার্জিত হতে হতে আমাদের ক্যাপাসিটরটা যখন ফুললি চার্জ হবে, চার্জ হওয়ার পরে আমাদের এটা কি প্লাস চার্জে এই পার্টটা প্লাস চার্জে আবিষ্ট হবে, আর এটা নেগেটিভ চার্জে আবিষ্ট হবে। আবিষ্ট হওয়ার পরে আমাদের যখন এই পজিটিভ চার্জগুলো আবার যেতেই থাকবে, যখন ফুললি চার্জ হয়ে গেল ক্যাপাসিটরটা, তখন আমাদের প্লাস চার্জগুলো যেটা যাবে সেটা এই চার্জ দ্বারা রিপিল হবে, অর্থাৎ তারা বিকর্ষণ বল অনুভব করে। বিকর্ষণের ফলে সেটা কি এইখানে আর যে জমা হবে না, অর্থাৎ নিজের যেখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত সেখানে এসে জমা হবে, যেখানে ফিরে আসবে। আবার এখানে কি নেগেটিভের ক্ষেত্রে সেটা কি এখানে ফিরে আসবে, অর্থাৎ রিপিল করবে, চার্জগুলো পরস্পরকে রিপিল করবে। সেক্ষেত্রে আমাদের আর এখানে কি চার্জের ফলো হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। আর ওপেন সার্কিট হয়ে গেলে আমাদের সেখানে কি কারেন্ট ফ্লো হবে না, সেটা তো আমরা জানি। তাহলে আমরা বলতে পারি যে যেখানে যেখানে আমাদের ক্যাপাসিটর আছে সেখানে সেখানে আমাদের কি হবে, ওপেন সার্কিট হয়ে যাবে। অর্থাৎ এখানে 10 মাইক্রোফ্যারাডের এখানে এটা ওপেন হয়ে যাবে, এখানে 10 মাইক্রোফ্যারাডের এখানে ওপেন হয়ে যাবে, এখানে 20 মাইক্রোফ্যারাডের এখানে ওপেন হয়ে যাবে। তাহলে ওপেন হয়ে গেলে আমাদের সার্কিটটা দ্বিতীয় চিত্রের মতো হবে, অর্থাৎ 2 ওহম থাকবে, আর এখানে যেহেতু এখানে ক্যাপাসিটর ছিল এটা ওপেন, আর এখানেও একটা ক্যাপাসিটর ছিল, যেহেতু এটা ওপেন তার মানে এটা কি রেজিস্ট্যান্সটাও ওপেন হয়ে যাবে, রেজিস্ট্যান্সটাও এর মধ্যেও কোনো কারেন্ট ফ্লো হবে না। এটা এটাও 20 মাইক্রোফ্যারাড এটাও কি ওপেন হয়ে গেল। তাহলে আমরা এখন দেখি যে বর্তনীর তুল্য রোধ কত হচ্ছে, তাহলে আমরা দেখি যে 2 + 2 + 1, অর্থাৎ আমাদের 5 ওহম আমাদের রেজিস্ট্যান্স তুল্য রোধ। তাহলে বর্তনীর মূল প্রবাহটা তো হলো I = V/R, সেটা তো আমরা জানি। ভি আমাদের দেওয়া আছে 10, আর এর মান আমরা পাইছি 5, তাহলে আমরা 2 অ্যাম্পিয়ার বর্তনীর মূল প্রবাহ। তাহলে 1 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা আমরা এখন দেখি যে 1 ওহমটা কোথায় আছে, এখানে। তাহলে মূল প্রবাহটা এর ভিতর দিয়ে যাবে, তাহলে 2 × 1, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার পাইছি আমরা মূল প্রবাহ, ইন্টু 1 ওহম রেজিস্ট্যান্স, তাহলে V1 = 2 ভোল্ট। তাহলে 5 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যটা কত, V5। তাহলে V5টা আমরা দেখে নিই, V5টা কোথায়, এখানে। তাহলে এখানে বিভব পার্থক্যটা কত, অর্থাৎ এই পাশের যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো নিয়ে আমাদের যে বিভবটা হবে, যে সেগুলোর সেখানে যে বিভব পতনটা হবে সেটাই আমাদের মূলত V5। তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্স কত কত আছে, 2 আর 1। তাহলে V5-এর এই পাশে আছে 2 আর 1 ওহম রেজিস্ট্যান্স। তাহলে আমরা বলতে পারি 2 × 3, অর্থাৎ 2 আর 1 = 3, অর্থাৎ এটা সিরিজে আছে 2 1 3, আর আমাদের মূল প্রবাহটা কত 3, তাহলে 3 × 2 = 6, আমাদের 6 ভোল্ট হলো আমাদের, অর্থাৎ 6 ভোল্টটা হলো আমাদের কি 5 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য। তাহলে আমরা এইভাবে এই ম্যাথগুলো সলভ করবো, অর্থাৎ আমরা যখনই এরকম কারেন্ট ফলো করব ক্যাপাসিটরের মধ্যে, সেটা তখনই আমরা কি করবো, যেখানে যেখানে ক্যাপাসিটরটা থাকবে সেখানে আমরা সেটা কি ওপেন সার্কিট করে দেবো, আর সেটা ওপেন সার্কিট করবো যে এমনি একটা সাধারণ সিরিজ প্যারালাল সার্কিটে সেটা পরিণত হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে প্যারালাল কোনো সার্কিট নেই, অর্থাৎ সবগুলোই কি সিরিজে চলে আসলো আমাদের, সেখানে আমরা ইজিলি তুল্য রোধ বের করে আমরা IV আরও যে বিভব পতনগুলো বের করতে হলে আমরা সেগুলো ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদের এটাই মূলত সেই ক্যাপাসিটরের ব্যাখ্যা। আমরা এই ব্যাখ্যা আকারেও মনে রাখতে পারি, অর্থাৎ এখানে চার্জগুলো জমা হয় ও তারপরে ওপেন হয়ে যায়, অথবা IC = dq/dt, এটা দিয়েও আমরা, যেটা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যেটা জানি IC = dq/dt, এটা দিয়েও আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। যে কোনো ব্যাখ্যা তোমরা মনে রাখতে পারো ম্যাথ করার সুবিধার্থে। তাহলে এটাই মূলত আমাদের আজকের, এতটুকুই আমাদের ছিল শর্টকাট টেকনিক। এরপর তোমাদের আরও বিভিন্ন লেকচার নিয়ে আমি আসবো। আর এই লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আর আমি মনে করি লেকচারগুলো, আমি যে লেকচারগুলো দিচ্ছি তোমাদের অবশ্যই তোমাদের অনেক কাজে দেবে। আমি পূর্বে যে লেকচারগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখবা, আশা করি তোমাদের অনেক কাজে দেবে। আর এইভাবে আশা করি আমাদের পাশে থাকবা সবাইকে। আর আমাদের এই লেকচার সম্পর্কিত যে স্লাইডটা সেটা আমি আগেও বলেছি যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো। আর তোমাদের যদি এই লেকচার সম্পর্কিত কোনো মানে কোনো সমস্যা থাকে, অর্থাৎ কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।